নমস্কার। আমরা এতদিন ছিলাম বিপিনের সংসারে, অবশেষে অন্তিম পর্ব। আসুন শুনে নিই আজকের পর্বটি। আমরা গত পর্বে শুনেছিলাম শান্তির শ্বশুরমশায় বিপিনকে অনুরোধ করল শান্তিকে টকি বায়োস্কোপ দেখানোর জন্য, কিন্তু বিপিনও তো পাড়া গাঁয়েরই লোক, সেও কখনো ওইসব দেখে নাই। কী আর করা যায়, বিপিনকে বাধ্য হইয়াই রাজি হইতে হয়। বিপিনও টকির খোঁজ বিশেষ কিছু জানে না। দুপুরের পর বাহির হইয়া সন্ধান করিয়া জানিল বড় বাজারে ফেরিফ্যান রোডের ধারে এক কোম্পানি কলিকাতা হইতে আসিয়া মাস 2 টকি দেখাইতেছে। আদ্যকার পালা নরমেধযোগ্য। 6টার সময় আরম্ভ। বেলা 4টার সময় সে শান্তির শ্বশুরের ঔষধ কিনিতে ডাক্তারখানায় গেল। যাইবার সময় শান্তিকে তৈরি থাকিতে বলিয়া গেল। 5:30টার সময় ফিরিয়া দেখিল শান্তি সাজিয়া গুজিয়া অধীর আগ্রহে ঘর বাহির করিতেছে। বলিল, উহ বাপরে, বেলা কি আর আছে? টকি শেষ হয়ে গেল এতক্ষণে, চলুন শিগগির। বিপিন বলিল, গাড়ি আনবো নাকি হেঁটে যেতে পারবে? মিত্তির মশাই কি বলেন? শান্তি শ্বশুর বলিলেন, আপনিও যেমন, কেই বা ওকে চিনবে এখানে, হেঁটেই যাক। পথে বাহির হইয়াই শান্তি বলিল, উহ পায়ে বড় কাকড় ফুটছে, খালি পায়ে এই পথে হাঁটা যায় না। অগত্যাই বিপিন একখানা গাড়ি করিল। শান্তি বলিল, বাবাকে বলবেন না গাড়ির কথা, আমি পয়সা দিচ্ছি, আমার কাছে আলাদা পয়সা আছে। বিপিন হাসিয়া বলিলেন, তোমার সব দুষ্টুমি শান্তি, আমি সব বুঝি। তোমার ঘোড়ার গাড়ি চড়বার স্বাদ হয়েছিল কিনা বলো সত্যি করে? কাঁকড় ফোটা কিছুই না, বাজে ছল। ধরে ফেলেছি না? শান্তি হাসিয়া ফেলিল। পয়সা তোমায় দিতে হবে এ কথা ভাবলে কেন? আপনি দিতে যাবেন কেন? আমার স্বাদ হয়েছিল, আপনার তো হয়নি। যদি বলি আমারও হয়েছিল, তা বেশ তো, তবে দিন আপনি। টকি দেখিতে বসিয়া শান্তি বলিল, আচ্ছা বলুন তো, আপনার সঙ্গে বসে এমনভাবে টকি দেখব এ কথা কখনো ভেবেছিলেন? কি করে ভাববো বলো? আপনি খুশি হয়েছেন বলুন। বিপিন প্রথম হইতেই নিজেকে অত্যন্ত সতর্ক করিয়া দিয়াছিল মনে মনে। শান্তিকে লইয়া একলাই বাড়ির বাহির হইয়াছে, তাহার সঙ্গে কোনো প্রকারের ভালোবাসার কথা বলা হইবে না। ও পথে আর নয়, বিশেষত তাহার স্বামী ও শ্বশুর বিশ্বাস করিয়া তাহার সঙ্গে ছাড়িয়া দিয়াছে যখন, তখন শান্তিকে একটিও অন্য ধরনের কথা সে বলিবে না। বিপিন জবাব দিতে পারিত, কেন? আমি খুশি হই না হই, তোমার তাতে কিছু কি আসে যায়? কিন্তু সে বলিল, খুশি না হবার কারণ কি? আমিও যে ঘন ঘন টকি দেখি তা তো নয়, থাকি তো সনাতনপুরেই, খুশি হবারই তো কথা। আর এই যে পালাটা হচ্ছে, নতুন পালা একেবারে। কথাটা অন্য দিক দিয়া ঘুরিয়া গেল। বিপিন দেখিল শান্তি খুব বুদ্ধিমতী মেয়ে। টকি কখনো না দেখিলেও সে গল্পের গতি এবং ঘটনা তাহার অপেক্ষা ভালো বুঝিতেছে। অনেক জায়গায় শান্তি এমন আবিষ্ট ও মুগ্ধ হইয়া পড়িতেছে যে বিপিন কথা বলিলেও সে শুনিতে পায় না। একবার দেখিল শান্তি আঁচল দিয়া চোখের জল মুছিয়া কাঁদিতেছে। বিপিন হাসিয়া বলিল, ও কি শান্তি, কান্না কিসের? শান্তি হাসি কান্না মিশাইয়া বলিল, আপনার যেমন কঠিন মন, আমার তো আর অমন নয়। ছেলেটার দুঃখ দেখলে কান্না পায় না? তা হবে, আমার চোখের জল অত সস্তা নয়। তা জানি। আচ্ছা, আমি মরে গেলে আপনি কাঁদবেন? ও কথা কেন, ওইসব কথা থাক। শান্তি খপ করিয়া বিপিনের হাতখানা ধরিয়া অনেকটা আবদার এবং খানিকটা আদরের সুরে বলিল, না বলুন না, বলতেই হবে। বিপিন হাসিয়া বলিল, নিশ্চয়ই কাঁদব। সত্যি? মিথ্যে বলছি। পরক্ষণে সে শান্তির সঙ্গে কোনো ভালোবাসার কথা না বলিবার সংকল্প ভুলিয়া গিয়া বলিয়া ফেলিল, আমি মরে গেলে তুমি কাঁদবে? শান্তি গম্ভীর মুখে বলিল, অমন কথা বলতে নেই। না, কেন? আমার বেলায় বুঝি বলতে নেই?
তা শুনব না, বলতেই হবে। না, ওই কথার উত্তর নেই, অন্য কথা বলুন। এর উত্তর যদি না দাও, তোমার সঙ্গে আর কথা বলবো না। না বলবেন, না বলবেন। বলবে না? না, আমি তো বলে দিয়েছি। অগত্যাই বিপিন হাল ছাড়িয়া দিল, আর মনে মনে ভাবিল, শান্তি বেশ একটু একগুঁয়েও আছে, যা ধরিবে তাই করিবে। ইন্টারভ্যালের সময় শান্তি বাহিরে আসিয়া বলিল, সবাই চা খাচ্ছে, আপনি তো চা খাননি বিকেলে। খান না চা, আমি পয়সা দিচ্ছি। তুমি কেন দেবে? আমার কাছে কি নেই নাকি? চলো, দুজনেই খাবো। শান্তির একগুঁয়েমি আরও ভালো করিয়া প্রকাশ পাইল। সে বলিল, সে হবে না, আপনার চা খাওয়ার পয়সা আমি দেব, নয়তো আমিও চা খাবো না। বিপিন দেখিল ইহার সহিত তর্ক করা বৃথা। অগত্যা তাহাতেই রাজি হইয়া দুজনে চায়ের স্টলে একখানা বেঞ্চের ওপর বসিল। শান্তি বলিল, আপনি ওই যে বোতলের মধ্যে কি রয়েছে ওই 2খানা নিন, শুধু চা আপনাকে খেতে দেব না। তুমি নাও, আমি একা খাবো বুঝি? বিপিনের এই সময় মনে হইল মনোরমার কথা। বেচারি কখনো টকি বায়োস্কোপ দেখে নাই, সংসারে শুধু খাটিয়াই মরে। একদিন তাহাকে রানাঘাটে আনিয়া টকি দেখাইতে হইবে, বিনা কেউ। সে বেচারি বা সংসারে কি দেখিল? মা বুড়ো মানুষ, তিনি এইসব পছন্দ করিবেন না, বুঝিবেনও না। তিনি চান ঠাকুর দেবতা তীর্থধর্ম। পুনরায় ছবি আরম্ভ হইবার ঘণ্টা পড়িল। দুজনে আবার গিয়া ভেতরে বসিল। শেষের দিকে ছবি আরও করুণ হইয়া আসিল। এক জায়গায় শান্তি ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতেছে দেখিয়া বিপিন বলিল, ও কি শান্তি, তুমি এমন ছেলে মানুষ? কেঁদো না অমন করেছি, চলো বাইরে যাবে। শান্তি ঘাড় নাড়িয়া বলিল, হুম, উহু তো কেঁদো না, লোকে কি ভাববে? ছবি শেষ হইতে বাহিরে আসিয়া শান্তি চুপচাপ থাকিয়া পথ চলিতে লাগিল। স্টেশনের কাছে আসিয়া বিপিন বলিল, চলো স্টেশন দেখবে? চলুন। আলোকোজ্জ্বল প্ল্যাটফর্ম দেখিয়া শান্তি ছেলে মানুষের মতো খুশি। শান্তিকে সুন্দরী মেয়ে বলা যায় না, কিন্তু তাহার নিজস্ব এমন কতগুলো চোখের ভঙ্গি, হাসির ধরন প্রভৃতি আছে, যাহা তাহাকে সুন্দরী করিয়া তুলিয়াছে। বাহির হইতে প্রথমটা ততটা চোখে পড়ে না এসব। বিপিন এতদিন শান্তিকে দেখিয়া আসিতেছে বটে, কিন্তু আজ প্রথম তাহার মনে হইল শান্তি যে এমন সুন্দর দেখতে, এমন চোখের ভঙ্গি ওর, এতদিন সে ভাবেনি। আসল কথা, কোথা হইতে বিপিন এতদিন শান্তির রূপ দেখিবে? আজ ছাড়া পাইয়া সে মুক্ত। স্বাধীন অবস্থায় শান্তির নারীত্বের যেই দিকটা ফুটিয়াছে, তাহাই তাহাকে সুন্দরী করিয়া তুলিয়াছে। এই শান্তি এতদিন ছিল না, কাল হইতে আবার হয়তো থাকিবেও না। শান্তির মধ্যে যে নায়িকা এতকাল ছিল ঘুমে অচেতন, আজ যেন সে জাগিয়ে আছে। অপরূপ তার রূপ, অদ্ভুত তার ঐশ্বর্য। বিপিন ইহা ঠিক বুঝিল না। সে ভাবিল, আজ তাহার সহিত একা বাহির হইয়া শান্তি নিজের যে রূপ দেখাইতেছে, তাহা এতদিন ইচ্ছা করিয়াই ঢাকিয়া রাখিয়া দিয়াছিল। এইটুকু অভিজ্ঞতা বিপিনের বহুদিন হইয়াছে, যে মেয়েরা সকলকে নিজের রূপ দেখায় না। যখন যাহার কাছে ইচ্ছা করিয়া ধরা দেয়, সেই কেবল দেখিতে পায়। বিপিন কিছুটা অস্বস্তি বোধ করিতে লাগিল। শান্তিকে একা লইয়া আর কোনোদিন সে বাহির হইবে না। শান্তি তাহাকে জালে জড়াইতে চায়, কিন্তু বিপিন আর নিজেকে কোনো বন্ধনের মধ্যে ফেলিতে চায় না। মনের দিক হইতে স্বাধীন না থাকিলে সে নিজের কাজে উন্নতি করিতে পারিবে না। এই তো কাল আর্চার সাহেবকে বলিয়া আসিয়াছে, হাসপাতালে একটা শক্ত অস্ত্রোপচার করা হইবে একটি রোগীর। বিপিন কাল দেখিতে চাইবে, তবুও যতটুকু শেখা যায়। শান্তিকে লইয়া খানিক এদিক ওদিক ঘুরিয়া বলিল, চলো এইবার বাসায় যাই। আর একটুখানি থাকুন না, বেশ লাগছে। একখানা ট্রেন কলিকাতার দিক হইতে আসিয়া দাঁড়াইল এবং কিছুক্ষণ পর ছাড়িয়া চলিয়া গেল। বহু যাত্রী উঠিল, বহু যাত্রী নামিল। শান্তি এসব অবাক চোখে চাহিয়া দেখিতেছিল। সে এইসব ভালো করিয়া কখনো দেখে নাই।
2-3বার সে রেলে চড়িয়া এখান ওখান গিয়াছে। একবার গিয়াছিল শিমুর আলী গঙ্গা স্নানের যোগে মা বাবার সঙ্গে, তখন তাহার বয়স মোটে 11 বছর। আর একবার স্বামীর সঙ্গে পিস্তত ননদের ছেলের বিবাহে এই লাইনে গিয়াছিল শ্যামনগর মুলাজোড়। সেও আজ 2-3 বছর হইয়া গিয়াছে, কিন্তু এমন করিয়া যদৃচ্ছাক্রমে বেড়াইয়া কখনোই সে এত বড় স্টেশনের কাণ্ড কারখানা দেখে নাই। বিপিনের নিজেরও বেশ ভালো লাগিতেছিল। কোথায় পড়িয়া থাকে 12 মাস, কোথা হইতে দেখিবে এইসব? রানাঘাটের মতো শহর বাজারের জায়গায় থাকিতে পাইলে সামান্য টাকা রোজগার হইলেও খুব সুখ। 5 জনের সহিত মিশিয়া 5টা জিনিস দেখিয়া সুখ। সে কথা শান্তিকে সে বলিল। শান্তি বলিল, সত্যি, আচ্ছা আমরা কোথায় পড়ে থাকি ডাক্তারবাবু? গরুর মতো কিংবা মোষের মতো দিন কাটাই। কী বা দেখলাম জীবনে, আর কী বা সত্যি কী বা দেখতে পাই? শুনতেই বা কী পাই? এই যে ধরুন আজ টকি দেখলাম, এ কেউ দেখেছে আমাদের গায়ে, আমাদের শ্বশুরবাড়ির গায়ে? আহা, ও বোধহয় দেখেনি, ও কাল এসে দেখুক। গোপাল গোপাল কখনো টকি দেখেনি? কোত্থেকে দেখবে? আপনিও যেমন, ওরা কেউই দেখেনি। কাল পাঠিয়ে দেব। আমি সত্যি বলছি শান্তি, আমি ওই প্রথম দেখলাম টকি। বায়োস্কোপ দেখেছি অনেক দিন আগে, সে তখনকার আমলে, বাবার পয়সা তখনও হাতে ছিল। একবার কলকাতায় গিয়ে বায়োস্কোপ দেখি, তখন টকি হয়নি। তারপর বহুকাল হাতে পয়সা ছিল না, নানান গোলমালে গেল। বিপিন নিজের জীবনের কথা এত ঘনিষ্ঠভাবে কখনোই শান্তির কাছে বলে নাই। শান্তির বোধহয় খুব ভালো লাগিতেছিল। সে আগ্রহের সহিত শুনিতেছিল এইসব কথা। খানিক্ষণ দুইজনে চুপচাপ। মিনিট 5-6 কাটিয়া গেল। বিপিন হঠাৎ বলিল, কি কথা মনে হচ্ছে জানো শান্তি? শান্তি যেন সলজ্জ আগ্রহের সহিত বলিল, কি? সেই মতি বাগদিনের কথা। শান্তির মুখে নিরাশা ও বিস্ময় একই সঙ্গে ফুটিল। অবাক হইয়া বলিল, কেন? তার কথা কেন? বিপিন ভাবিল, যদি মানি আজ থাকিত এ প্রশ্ন করিত না। মনের খেলা বুঝিতে তার মতো মেয়ে বিপিন আজও কোথাও দেখে নাই। তবুও বলিল, তুমি দেখনি শান্তি কি করে সে মরেছে? সেই শীতের রাত, গায়ে লেপ কাঁথাও নেই, খড় বিচুলি আর ছেঁড়া কাঁথার বিছানা, অথচ কত অল্প বয়সে। আমি এইখানে দাঁড়িয়ে চোখ বুঝলে সেই জেয়ালা বল্লভপুরের বিল, সেই চাঁদের আলো, বিলের ধারে চিতা, চিতার একদিকে আমি আর ওদিকে বিশ্বেশ্বর, এইসব চোখের সামনে দেখতে পাই। কিন্তু শান্তি বুঝিল না। শান্তি যে উত্তর দিল বিপিন তাহা আশা করে নাই। বলিল, ডাক্তারবাবু, সেই জায়গাটা আমায় একবার দেখিয়ে আনবেন তো? সেদিন আপনার মুখে ওর সব কথা শুনে পর্যন্ত আমিও ভুলতে পারিনি। হোক না নিচু জাত, ওই একটা জিনিস বড্ড উঁচু হয়ে গেছে। চলুন না, ওই বেঞ্চিখানায় একটু বসি। আবার বসবে কেন? রাত হলো, বাসায় ফিরি। আমার পা ধরে গিয়েছে। ওইখানে কি বিক্রি হচ্ছে? চা? আর একটু চা খাবেন? আমি আর নয়, তোমার জন্য আনবো? তবে পান কিনে আনুন। আমার জন্য আমি বলিনি, আপনি চা ভালোবাসেন তাই বলেছিলাম। পানের দোকান নিকটে নাই। কিছু দূরে প্ল্যাটফর্মের ওইদিকে শান্তিকে বেঞ্চে বসাইয়া বিপিন পান আনিতে গিয়া হঠাৎ এক জায়গায় দাঁড়াইয়া গেল। আপ প্ল্যাটফর্ম হইতে কিছু সরিয়া ওভারব্রিজের কাছে একটি মেয়ে তাহার দিকে পেছন ফিরিয়া একটা ট্রাঙ্কের ওপর বসিয়া আছে। তাহার আশেপাশে আরও 2-1টা ছোটোখাটো সুটকেস, বিছানা, আরও কি। এইমাত্র যে ট্রেনখানে গেল সেই ট্রেন হইতে নামিয়া থাকিবে বোধহয়। সঙ্গের লোক বাহিরে গাড়ি ঠিক করিতে গিয়াছে, মেয়েটি জিনিসগুলো আগুলিয়া বসিয়া আছে। মেয়েটি অবিকল মানির মতো দেখিতে পেছন হইতে, সেই ভঙ্গি, সেই সব। কত কাল কাটিয়া গিয়াছে, এখনও তাহার মতো অন্য মেয়ে দেখিলেও তাহার কথাই মনে পড়ে। এ সময় মেয়েটি একবার পেছনের দিকে চাহিল। বিপিন চমকিয়া উঠিল। পরম বিস্ময়ে ও কৌতূহলে সে স্থান, কাল, পাত্র সব কিছু ভুলিয়া গেল ওভারব্রিজের তলায়।
তাহার বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটিতেছে। বিপিন নিজের চক্ষুকেই যেন বিশ্বাস করিতে পারিল না, কারণ যেই মেয়েটি পেছন ফিরে চাহিল সে মানি। কয়েক মুহূর্তের জন্য বিপিনের চলিবার শক্তি যেন রহিত হইল। মানি এই দিকে চাহিয়া আছে বটে, কিন্তু তাহার দিকে নয়, তাহাকে সে দেখিতে পায় নাই। বিপিন অগ্রসর হইয়া মানির সামনে গিয়া বলিল, এই যে মানি, তুমি এখানে? মানি চমকিয়া উঠিয়া অন্যদিক হইতে মুহূর্তে দৃষ্টি ফিরাইয়া তাহার দিকে চাহিল। তাহার মুখে বিস্ময় গভীর, অবিমিশ্র বিস্ময়। বিপিন হাসিয়া বলিল, চিনতে পারছ না? আমি। মানির মুখ হইতে বিস্ময়ের ভাব তখনও কাটে নাই। পরক্ষণেই সে ট্রাঙ্কের উপর হইতে উঠিয়া হাসি মুখে বিপিনের দিকে আগাইয়া আসিয়া বলিল, বিপিনদা, তুমি কোথা থেকে? বিপিন মানিকে তুই বলিতে পারিল না। অনেক দিন পর দেখা, কেমন যেন সংকোচ বোধ হইল। বলিল, আমি আমি রানাঘাটে এসেছি কাজে। বলছি, কিন্তু তুমি এমন সময় এখানে? মানি চোখ নামাইয়া নিচু দিকে চাহিয়া ধরা গলায় বলিল, তুমি কি করেই বা জানবে? বাবা মারা গিয়েছেন, কাল চতুর্থীর শ্রাদ্ধ, তাই পলাশপুরে যাচ্ছি আজ, এই ট্রেনে নামলাম। বিপিন বিস্ময়স্বরে বলিল, অনাদিবাবু মারা গিয়েছেন? কবে? কি হয়েছিল? কি হয়েছিল জানি নে। পরশু টেলিগ্রাম করেছে এখানকার নায়েব হরিবাবু, তাই আজ আমার দেওরকে সঙ্গে নিয়ে আসছি। উনি আসতে পারলেন না, কেস আছে হাতে, বোধহয় কাজের দিন আসবেন। দেওর গাড়ি ডাকতে গিয়েছে, তাই বসে আছি। বিপিন দুই চক্ষু ভরিয়া যেন মানিকে দেখিতেছিল। এখনও যেন তাহার বিশ্বাসই হইতেছিল না যে এই সেই মানি। সেই রকমই দেখিতে এখনও, এতটুকু বদলায় নাই। বিপিনদা, ভালো আছো? কোথায় আছো? কি করছো এখন? এখন যে আমি ডাক্তার, নামকরা পাড়াগাঁয়ের ডাক্তার। রুগী নিয়ে রানাঘাট হাসপাতালে এসেছি। রুগীর বাসাতেই আছি। আমাদের দেশের ওইদিকে সনাতনপুর বলে একটা গাঁ, সেখানেই থাকি। মনে আছে মানি, ডাক্তারি করার পরামর্শ তুমি দিয়েছিলে প্রথম, তাই আজ দুটো ভাত করে খাচ্ছি। সত্যি বিপিনদা? সত্যি বলছো এইসব কথা? সাক্ষী হাজির করতে রাজি আছি মানি, বিশ্বাস করো আমার কথা। ভারী আনন্দ হলো শুনে। কিন্তু বিপিনদা, তোমার সঙ্গে যে একরাশ কথা রয়েছে আমার। একরাশ কথা? বিপিন ঠিকমতো কথাবার্তাই বলিতে পারিতেছিল না। আজ কি সুন্দর দিনটা, কার মুখ দেখিয়া যে উঠিয়াছিল আজ। এই রানাঘাট স্টেশনে জীবনের এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা মানির সঙ্গে দেখা। সে শুধু বলিল, আমারও একরাশ কথা আছে মানি। মানি বলিল, আমার একটি কথা রাখবে বিপিনদা? পলাশপুরে এসো। বাবার কাজের দিন পড়েছে সামনের বুধবার, তুমি তার 2 দিন আগে এসো। তোমার আসাও তো উচিত, এমন সময় তোমায় দেখলে মাও যথেষ্ট ভরসা পাবেন। যাওয়া আমার সত্যি খুব উচিত। বাবার আমলের মনিব, আমার তো একটা কর্তব্যও আছে। কিন্তু একটা কথা হচ্ছে। মানি ছেলে মানুষের মতো মিনতি ও আবদারের সুরে বলিল, ওইসব কিন্তু টিন্তু শুনবো না, আসতেই হবে। তোমার পায়ে পড়ি, এসো বিপিনদা, আসবে না? এই সময় শান্তি আসিয়া সলজ্জভাবে অদূরে দাঁড়াইল। মানি বলিল, ও কে বিপিনদা? বিপিন অপ্রতিভ হইয়া পড়িল। মানি জানে সে কীরকম চরিত্রের লোক ছিল পূর্বে। হয়তোবা ভাবিতে পারে পয়সা হাতে পাইয়া বিপিনদা আবার আগের মতো। যাহাই হোক, শান্তি কেন এই সময় এখানে আসিল? আর কিছুক্ষণ বেঞ্চিতে বসিলে কি হইত তাহার? বলিল, ও গিয়ে আমাদের গাঁয়েরই, ওই মানে ঠিক আমাদের গাঁয়ের নয়, ওই আমি যেখানে ডাক্তারি করি সেই গাঁয়েরই। ওর বাবা আমার রোগী। মানি বলিল, ডাকো না এখানে, বেশ মেয়েটি। বিপিন শান্তিকে ডাকিয়া মানির সঙ্গে পরিচয় করাইয়া দিল। মানি তাহার হাত ধরিয়া ট্রাঙ্কের ওপর বসাইয়া বলিল, বসো না ভাই এইখানে। তোমার বাবার কি অসুখ? চোখের অসুখ,
তাই ডাক্তারবাবুকে সঙ্গে করে আমরা রানাঘাটের সাহেব ডাক্তারের কাছে দেখাতে এসেছি পরশু। আপনি বুঝি ডাক্তারবাবুর গায়ের লোক? না ভাই, আমার বাপের বাড়ি পলাশপুর, এখান থেকে 4 ক্রোশ। এই সময় মানির দেওর আসিয়া বলিল, বৌদি, গাড়ি এই রাত্রির বেলা যেতে চায় না, অনেক কষ্টে একখানা ঠিক করেছি, চলুন উঠুন। মানির দেওর সাথে বিপিনের পরিচয় করিয়া দিল। মানির দেওর বেশ ছেলেটি, কোনো কলেজে বিয়ে পড়ে, এইটুকুই মাত্র বিপিন শুনিল। তখন তাহার দিকে মন ছিল না। মানি গাড়িতে উঠিবার সময় বারবার বলিল, কবে আসছো পলাশপুরে বিপিনদা? কালই এসো, এরা এখানে 2 দিন থাকবেন তো? তুমি সেই ফাঁকে ঘুরে এসো আমাদের ওখান থেকে, আসা চাই, মনে থাকে যেন। বাড়ি ফিরবার পথে শান্তি যেন কেমন একটু বিমনা। সে জিজ্ঞাসা করিল, উনি কেডা ডাক্তারবাবু? আপনার সঙ্গে কি করে আলাপ? বিপিন বলিল, আমি আগে যে জমিদার বাড়ির কাজ করতাম, সেই জমিদার বাবুর মেয়ে। আমার বাবাও ওখানে কাজ করতেন কি না, ছেলেবেলায় ওদের বাড়ি যেতাম, ওর সঙ্গে একসঙ্গে খেলা করেছি, অনেক দিনেরই জানাশোনা। শান্তি বলিল, বেশ লোক, কিন্তু অত বড় মানুষের মেয়ে, মনে কোনো ঠেকান নেই, দেখতেও ভারী চমৎকার। সেদিন রাত্রে বিপিনের ঘুম হইল না। মনের মধ্যে কি এক প্রকারের উত্তেজনা, কি যে আনন্দ, তাহা ঠিক প্রকাশ করিয়া বলা যায় না। যত ঘুমাইবার চেষ্টা করে, বিছানা যেন গরম আগুন। মানির সহিত দেখা হইয়াছে, আজ মানির সহিত দেখা হইয়াছে তাহার। মানি তাহাকে পলাশপুর যাইতে বারবার অনুরোধ করিয়াছে, অনেকবার করিয়া বলিয়াছে। সেই মানি, এইসব জিনিসও কি জীবনে সম্ভব হয়? আর শুধু মানির অনুরোধই বা কেন? অনাদিবাবু তাহার বাবার আমলের মনিব, তাহার মৃত্যু সংবাদ পাইয়া তাহার সেইখানে একবার যাওয়াটা লৌকিক এবং সামাজিক উভয় দিক দিয়াই একটা কর্তব্য। সকালে উঠিয়া সে শান্তির শ্বশুরকে লইয়া যথারীতি হাসপাতালে গেল। সেখান হইতে ফিরিয়া শান্তিকে বলিল, শান্তি, ভাত চড়িয়ে দাও তাড়াতাড়ি, আমি আজই পলাশপুর যাব। শান্তি নিজে ভাত রাঁধিয়া বিপিনকে দিত না, তবে হাঁড়ি চড়াইয়া দিত, বিপিন নামাইয়া লইত মাত্র। তরকারি রাঁধিবার সময় নিজে রান্না করিতে করিতে ছুটিয়া আসিয়া দেখাইয়া দিত কিভাবে কি রাঁধিতে হইবে। শান্তি মনোরমভাবে বলিল, আজই? হ্যাঁ, আজই যাই। বলে গেল কিনা কাল, যাওয়া উচিত আজ। বাবার অন্নদাতা মনিব, বুঝলে না? আমাকে নিয়ে চলুন না সেখানে। বিপিন অবাক হইয়া গেল। শান্তি বলে কি? সে কোথায় যাইবে? শান্তি আবার বলিল, যাবেন নিয়ে? চলুন না, ওদের বাড়িঘর দেখে আসি, কখনো তো কিছু দেখিনি, থাকি তো পাড়া গায়ে পড়ে। তা হয় না শান্তি, কে কি মনে করবে, বুঝলে না? আর তুমি চলে গেলে তোমার শ্বশুর কি করবেন? একদিনের জন্য ও চালিয়ে নিতে পারবে এখন, ওইসব কাজে মজবুত। আপনার মতো অকেজো নয় তো কেউ। তা না হয় বুঝলাম, কিন্তু কে কি ভাবতে পারে, গেলে গোপালকেও নিয়ে যেতে হয়, তা তো আর সম্ভব হচ্ছে না, বুঝলে না? শান্তি নিরুত্তর রহিল, কিন্তু বোঝা গেল সে মনক্ষুণ্ণ হইয়াছে। বেলা 3টার সময় শান্তির স্বামী ও শ্বশুরকে বলিয়া কহিয়া 2 দিনের ছুটি লইয়া সে পলাশপুর রওনা হইল। যাইবার সময় শান্তি পান সাজাইয়া একখানা ভিজা ন্যাকড়ায় জড়াইয়া হাতে দিয়া বলিল, বড় রোদ্দুর, জল তেষ্টা পেলে মাঠের মধ্যে পান খাবেন। পরশু ঠিক চলে আসবেন কিন্তু। বাবা কখন কেমন থাকেন, আপনি না এলে মহা ভাবনায় পড়ে যাব আমরা। স্টেশনের পাশের সেগুন বাগান ছাড়াইয়া সোজা মেটে রাস্তা উত্তরমুখে মাঠের মধ্য দিয়া চলিয়াছে। এখনও রৌদ্রের খুব তেজ, যদিও বেলা 4টা বাজিতে চলিল। এই পথ বাহিয়া আজ 5-6 বছর পূর্বে বিপিন ধোপাখালির কাছারি বা মানিদের বাড়ি হইতে কতবার কাগজপত্র লইয়া রানাঘাটে উকিলের বাড়ি মোকদ্দমা করিতে আসিয়াছে। এই পথের প্রতিটি বৃক্ষলতা তাহার সুপরিচিত, আর শুধু সুপরিচিতই নয়, সেই সময়কার কত স্মৃতি, মানির কত হাসির ভঙ্গি, কত আদরের কথা ইহাদের সঙ্গে জড়ানো।
কত কথা, সেই সব কথা আজ ভাবিয়া লাভ কি। বেলা 5টার সময় কলাধরপুরের বিশ্বাসদের বাড়ির সামনে আসিতেই পথে হঠাৎ বিশ্বাসদের বড় ছেলে মোহিতের সঙ্গে দেখা। মোহিত আশ্চর্য হইয়া বলিল, এ কি নায়েব মশাই যে, এতদিন কোথায় ছিলেন? চলেছেন কোথায়? পলাশপুরেই? ও, তা আবার কি ওদের স্টেটে? অনাদিবাবু তো মারা গিয়েছেন। বিপিন সংক্ষেপে বলিল, স্টেটে চাকুরি করিবার জন্য নয়, অনাদিবাবুর শ্রাদ্ধে নিমন্ত্রিত হইয়াই সে পলাশপুর যাইতেছে। বর্তমানে সে ডাক্তারি করে। মোহিত ছাড়ে না, বেলা পড়িয়াছে, একটু কিছু খাইয়া তবে যাইতে হইবে। পূর্বে রানাঘাট হইতে যাতায়াতের পথে তাহাদের বাড়িতে বিপিনের কত পায়ের ধুলা পড়িত, ইত্যাদি ইত্যাদি। অগত্যাই কিছুক্ষণ বসিতে হইল। কত কাল পর আবার পলাশপুরের বাড়িতে মানির সঙ্গে দেখা হইবে। সেই বাহিরের ঘর, সেই দালানের জানালাটি, যেখানটিতে মানি তাহার সহিত কথা বলিবার জন্য দাঁড়াইয়া থাকিত। সন্ধ্যার পর সে অনাদিবাবুদের বাড়িতে পৌঁছিয়া গেল। প্রথমে বীরুহারির সঙ্গে দেখা। সেই বীরুহারি পাই, যে ইহাদের স্টেটে এক হইয়াও বহু এবং বহু হইয়াও এক। তাহাকে দেখিয়া বীরু ছুটিয়া আসিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া বলিল, নায়েব বাবুজি, কনে থেকে আলেন এখন? ভালো আছিস রে বীরু? আপনার শ্রীচরণ আশীর্বাদে। তা যান, মা ঠাকরনের সঙ্গে একবার দেখাটা করে আসুন। বিপিন বাড়ির মধ্যে ঢুকিয়া প্রথমে অনাদিবাবুর স্ত্রীর সঙ্গে দেখা করিল। তিনি বিপিনকে দেখিয়া চোখের জল ফেলিয়া অনেক পুরনো কথা পাড়িলেন। তাহার বাবা বিনোদবাবুর সময় স্টেটের অবস্থা কী ছিল আর এখন কি হইয়া দাঁড়াইয়াছে। আয় বড়ই কমিয়া গিয়াছে। বর্তমানে নায়েবটিও বিশেষ কাজের লোক নয়। তাহার ওপর কর্তা মারা গেলেন। এখন যে জমিদারি কে দেখাশোনা করিবে তাহা ভাবিয়াই তিনি নাকি কাঠ হইয়া যাইতেছেন। পরিশেষে বলিলেন, তা তুমি এখন কি করছো বাবা? বিপিন এই প্রশ্নের উত্তর দিল। সে চারিদিকে চাহিতেছিল। সেই অতি সুপরিচিত ঘরদোর। আগেকার দিনের কত কথা স্বপ্নের মতো মনে হয়। আবার সেই বাড়িতে আসিয়া সে দাঁড়াইয়াছে। ওই সেই জানালাটি। এসব যেন স্বপ্ন। সত্য বলিয়া বিশ্বাস করা এখন যেন শক্ত। অনাদিবাবু স্ত্রী বলিলেন, তা বাবা, কর্তা নেই, আমি মেয়ে মানুষ, আমার হাত পা আসছে না। তুমি বাড়ির ছেলে, দেখে শুনে যাতে যা হয় ব্যবস্থা করো, তোমাকে আর কি বলবো। মা, ওপরে চাবিটা একবার দাও তো, সিন্দুক খুলে রূপোর বাটিগুলো। বলিতে বলিতেই মানি বারান্দা হইতে বাহিরে আসিয়া রোয়াকে পা দিতেই বিপিনকে দেখিয়া থমকিয়া দাঁড়াইল। বিস্মিত মুখে বলিল, ও মা, বিপিনদা যে, কখন এলে? এখন? কিছুই তো জানি নে। তা একবার আমাকে খোঁজ করে খবর পাঠাতে হয় না? এসো এসো, এসো, দালানে বসো। মানির মা বলিলেন, হ্যাঁ হ্যাঁ, বসো বাবা। মানি সেদিন বলেছিল রানাঘাট স্টেশনে তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল, তোমাকে আসতে বলেছে। আমি বললাম, তা একেবারে সঙ্গে করে নিয়ে এলেননি কেন? কতদিন দেখিনি। মানি বলিল, বসো বিপিনদা, আমি একটু চা করে আনি, হেঁটে এলে এতটা পথ। কিছুক্ষণ পর চা ও খাবার লইয়া মানি ফিরিল। বলিল, বিপিনদা, তোমায় এই বাড়িতে আবার দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাওনি, আমাদের এখানেই যেন কাজ করো। পুরনো দিন যেন ফিরে এসেছে না? সত্যি। বসো না এখানে মানি। তোর দেওর কোথায়? মানি হাসিয়া বলিল, তবু ভালো, পুরনো দিনের মতো ডাকছো। রানাঘাট স্টেশনে যে আপনি আগে শুরু করেছিলে। আমার দেওরকে কলকাতায় পাঠিয়েছি চতুর্থীর শ্রাদ্ধের জিনিসপত্র কিনতে। এখানে না এসে এস্টিমেট ঠিক না করে তো আগে থেকে জিনিসপত্র কিনে আনতে পারি নে। সে কবে? কাল রাত পোহালেই। ভালোই হয়েছে তুমি এসেছো। আমার কাজের দিন তোমাকে পেয়ে আমার সাহস হচ্ছে। দেখার তো কেউ নেই। তুমি দেখে শুনে যাতে ভালোভাবে সব মেটে নিন্দে না হয় তার ব্যবস্থা করো।
তুই এখানে আরও এসেছিলি আমি চলে গেলে? কতবার এসেছি গিয়েছি। আমার কথা তোর মনে হতো? বাপরে, প্রথম যখন আসি তখন টিকতেই পারিনি বাড়িতে। সেই যে আমি রাগ করে ওপরে গেলাম, তার পরের সকালেই উঠে দেখি তুমি রানাঘাটে চলে গিয়েছ। আর কোনো দিনই দেখা হয়নি তারপর। সেই কথাই কেবল মনে পড়তো। আচ্ছা, কলকাতায় থাকলে আমার কথা মনে পড়ে? পড়ে যে না তা নয়, কিন্তু সত্যি বলতে গেলে কলকাতায় ভুলে থাকি 5 কাজ নিয়ে। সেখানে তুমি কোনো দিন যাওনি। সেখানকার বাড়ি ঘরের সঙ্গে যাদের যোগ বেশি তাদের কথাই মনে হয়, কিন্তু এইখানে এলে বাপরে। আচ্ছা, চা খেয়ে একটু বাইরে গিয়ে দেখাশোনা করো। আমি এরপর আবার তোমার সঙ্গে কথা বলবো, এখন বড় ব্যস্ত। রাত্রে বিপিন পুরনো দিনের মতো রান্নাঘরে বসিয়া খাইল। পরিবেশন করিল মানি নিজে। আহারান্তে বাহির হইয়া আসিবার সময় বিপিন দেখিল মানি কখন আসিয়া সেই জানালাটিতেই দাঁড়াইয়াছে। হাসি মুখে বলিল, ও বিপিনদা। সাধে কি আর বিপিনের মনে হয় মানির সঙ্গে তাহার পরিচিতি আর কোনো মেয়ের তুলনাই হয় না? আর কোনো মেয়ে তাহার মন বুঝিয়া এইরকম করিত? মানির সঙ্গে ইহা লইয়া কোনো কথাই তো হয় নাই এই পর্যন্ত, অথচ সে কি করিয়া বুঝিল বিপিনের মন কি চায়? বিপিন হাসিয়া জবাব দিল, ও মানি, মনে পড়ে? সব পড়ে। ঠিক? নিশ্চয়ই, নইলে কি করে বুঝলুম? বাবা, তুমি তো অন্তর্যামী মেয়ে মানুষ। মানি জিভ বাহির করিয়া 2 চোখ বুজিয়া মুখ ভেঙাইল। সত্যি মানি, তোর তুলনা নেই। সত্যি? নির্ভুল সত্যি। কখনো ভেবেছিলে বিপিনদা এমন হবে আমার? স্বপ্নেও না। কিন্তু মানি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, কখন হবে? বাইরের ঘরে গিয়ে বসো, আমি পান নিয়ে যাচ্ছি। একটু পরেই মানি বৈঠকখানে ঢুকিয়া চৌকির ওপর পানের ডিবিটা রাখিয়া কবার ধরিয়া দাঁড়াইল। বলিল, তুমি এখন কি করছো? কোথায় আছো ভালো করে বলো। সেদিন কিছুই শুনিনি। সেদিন কি আমার ওইসব শুনবার মন ছিল বিপিনদা? কতকাল পর দেখা বলো তো। বিপিন তাহার ডাক্তারি জীবনের সংক্ষিপ্ত ইতিহাস বলিয়া গেল। সনাতনপুরের দত্তবাড়ির কথা, শান্তির কথা, মনোরমাকে সাপে কামড়ানোর কথা। রাত হইয়াছে। ইতিমধ্যে 2 বার মানি বাড়ির মধ্যে গেল মায়ের ডাকে, আবার ফিরিল। সব কথা শুনিয়া বলিল, বিপিনদা, তুমি আমার চিঠি একখানা পেয়েছিলে একবার? নিশ্চয়ই। ওই সময়টা আমার বড্ড মন খারাপ হয়েছিল পুরনো কথা ভেবে, তাই চিঠিখানা লিখেছিল। আমার কথা ভাবতে। সত্যি বলো তো? সর্বদাই। বেশি করে একদিন মনে পড়েছিল, সেই দিনটির কথা বলি। তারপর জেয়ালা বল্লভপুরের বিলের ধারের সেই রাত্রির ব্যাপার বিপিন বলিল। মতিবাগদিনীর সর্বত্যাগী প্রেমের কথা, তাহার অতীব দুঃখজনক মৃত্যুর কথা। সব শুনিয়া মানি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অদ্ভুত। তোকে বলবো বলেই সেই দিনই ভেবেছি। তোর কথাই মনে হয়েছিল সকলের আগে সেই দিন। আচ্ছা, কেন এমন হয় বিপিনদা? দুঃখের সময় কেন এমন করে মনে পড়ে? সত্যি বলছি, তবে শোনো। আমার খোকা যখন মারা গেল 1 বছর বয়স হয়েছিল। আজ বাজলে 3 বছরেরটি হতো। রাত 3টের সময় মারা গেল ভবানীপুরের বাড়িতে। 100 কান্নাকাটির মধ্যে তোমার কথা মনে পড়ল। কেন বলো তো? ওই রোগের ওষুধ নেই মানি। কেন আর কি করে বলি? অথচ ভেবে দেখো, সেই সময় কি তোমার কথা মনে পড়বার সময়? তবে কেন মনে পড়ল? তারপর 2 জনেই চুপচাপ। নীরবতার ভাষা আরও গভীর হয়। নীরবতার বাণী অনেক কথা বলে। কিছুক্ষণ পর বিপিন বলিল, কাল সকালে আমি চলে যাব মানি। ডাক্তার লোক রুগী ফেলে এসেছি। তা বেশ, আমি বাধা দেব না। তুই আমায় মানুষ করে দিয়েছিস মানি। শুনে সুখী হলাম। জানিস মানি,
ওই যে তোর সঙ্গে আমার দেখা হয়নি এখান থেকে চলে যাবার পরে, সেই দুঃখটা মনের মধ্যে বড় ছিল। আজ আর তা রইল না, সুতরাং চলে যাই। না, যেও না বিপিনদা, বাবা চতুর্থীর শ্রাদ্ধটা আমি করছি, থেকে যাও, একটু দেখাশোনা করতে হবে তোমাকে। তবে থাকি, তুই যা বলবি। তোমার সঙ্গে সেদিন যে বউটিকে দেখলুম, ও তোমার সঙ্গে বেড়ায় কেন? বেড়ায় না মানে, সিনেমা দেখতে এসেছিল সেই দিন। শ্বশুর অন্ধ, তার কাছে আর কে থাকে, তাই ওর স্বামী সেখানে ছিল। মেয়ে মানুষের চোখ এড়ানো বড় কঠিন বিপিনদা। ওই মেয়েটি তোমায় ভালোবাসে। কে বললে? নইলে কখনো তোমার সঙ্গে সিনেমা দেখতে আসতে চাইতো না পাড়া গাঁয়ের বউ। তোমার বয়সও বেশি কিছু নয়, আসতে পারতো না। ও, আমার কথা শোনো, তোমার স্বভাব চরিত্র ভালো না, ওর সঙ্গে আর মিশবে না বেশি। বিপিন হিহি করিয়া হাসিয়া বলিল, ব্রহ্মধর্মের লেকচার দিচ্ছিস যে, পাদ্রী সাহেব? মানিও হাসিয়া ফেলিল। পুনরায় গম্ভীর হইবার চেষ্টা করিয়া বলিল, না, সত্যি বলছি, শোনো, ওকে কষ্ট দেবে কেন মিছিমিছি? ওর সঙ্গে আর মেলামেশা করো না। মেয়ে মানুষেরা বড্ড কষ্ট পায়। মতি বাগদিনীর কথা ভাবো তো। বিপিন বলিল, ধোপাখালিতেও এক বুড়ি ছিল, সেও তোর সম্বন্ধে আমায় এই কথাই বলেছিল। আমার সম্বন্ধে? কে বুড়ি? ওমা, সে কি, শুনিনি তো কখনো। বিপিন সংক্ষেপে কামিনীর কাহিনী বলিয়া গেল। মানি নিঃশ্বাস ফেলিয়া বলিল, ঠিক বলেছিল বিপিনদা, এই কষ্ট সাধ করে কেউ যেন বরণ না করে। তবে কামিনী বুড়ি যখন বলেছিল, তখন আর উপায় কী ছিল? না, শান্তির সঙ্গে আর দেখাশোনা করবে না। সনাতনপুরে ওদের বাড়ি যদি ছাড়তেও হয়, তাও করবে এজন্যে। বৌদিদিকে নিয়ে যাও না, যেখানে থাকো সেখানে। আচ্ছা বেশ, তুমি শান্তির বরের একটা চাকরি করে দাও না কলকাতায়। বড় ছেলেটি ভালো, শান্তির একটা উপায় করো অন্তত। আচ্ছা চেষ্টা করব, ওকে বলে দেখি, হয়ে যেতে পারে। জানিস মানি, শান্তির তোকে বড্ড ভালো লেগেছে, ও এখানে আসতে চাচ্ছিল। সে আমার জন্য নয় বিপিনদা, সে তোমার জন্যে। তোমার সঙ্গ পাবে এই জন্যে। ওইসব আমায় শেখাতে হবে না। আমি মনকে বোঝাচ্ছি তোমার সঙ্গে কাল শ্রাদ্ধের কথাবার্তা বলতে এসেছি। কিন্তু তাই কি এসেছি? এতক্ষণ বসে তোমার সঙ্গে বকবক করছি কি সেই জন্যে? পরদিন সকাল হইতে কাজকর্মের খুব ভিড়। জমিদারের বড় মেয়ে বড় মানুষের বউ। খুব চাক করিয়াই চতুর্থীর শ্রাদ্ধ হইবে। বিপিন খাটিতে লাগিয়া গেল সকাল হইতেই। আশেপাশের অনেকগুলি গ্রামের ব্রাহ্মণ নিমন্ত্রিত। লোকজনের কোলাহলে বাড়ি সরগরম হইয়া উঠিল। মানি একবার বলিল, আহা, শান্তিকে আনলে হতো বিপিনদা। নিজে মুখ ফুটে বলেছিল, আনলে না কেন, সব তোমার দোষ। না এনেই এত মুখ নাড়া শুনলাম, আনলে কি আর রক্ষে ছিল? কীর্তনের দল আনতে রানাঘাটে গাড়ি যাচ্ছে, তুমি গিয়ে ওই গাড়িতে তাকে নিয়ে আসবে? সে উচিত হয় না মানি। অন্ধ শ্বশুর 2 দিন পড়ে থাকবে কার কাছে? ওই সব থাকবে। ধোপাখালির অনেক প্রজা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিল। তাহাকে দেখিয়া সকলেই খুব খুশি। নরহরি দাসও আসিয়াছিল। সে বিপিনকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, লায়েব বাবু যে, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা, ভালো আছেন? আপনি চলে যাবার পর ধোপাখালি অনুপায় হয়ে গিয়েছে বাবু, সবাই আপনার কথা বলে। বিপিন তাহার কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিল। তাহার পর বলিল, তা হ্যাঁ রে, তোদের গায়ে ডাক্তারি চলে? আমি আজকাল ডাক্তারি করি কি না? নরহরি দাস বলিল, আসুন না, এক্ষুনি আসুন বাবু, ডাক্তারের যে কি কষ্ট, তা সে নিজের চোখে তুমি দেখেই এসেছ। আপনারে পিলে লোকে আর কোথাও যাবে না, ওষুধ খেয়েই মরবে। সারাদিন বিপিন বাহিরের কাজকর্মের ভিড়ে ব্যস্ত রহিল। মানির সঙ্গে দেখাশোনা হইল না। অনেক রাত্রে যখন কীর্তন বসিয়াছে, তখন মানি আসিয়া বলিল, বিপিনদা, খাবে এসো,
রান্নাঘরে জায়গা করেছি। রান্নাঘরের দাওয়ায় মানি নিজের হাতে তাহার পাতে লুচি তরকারি পরিবেশন করিতে করিতে বলিল, আমি জানি তুমি সারাদিন খাওনি, এখন পেট ভরে খাও। বিপিন বিস্মিত হইয়া বলিল, তুই কি করে জানলি? আমি সব জানি। সাদে কি বলি, মেয়েরা অন্তর্যামী। নাও নাও, এখন ভালো করে খাও দেখি, বাজে কথা রাখো। দই আর ক্ষীর নিয়ে আসি, তুমি ক্ষীর খেতে খুব ভালোবাসো না? আরও ঘণ্টা 2 পর নিমন্ত্রিতদের আহারের পর্ব মিটিল। বাড়ি অনেক নিস্তব্ধ হইল। বাহিরের উঠানে কীর্তন সভা ভঙ্গ হইল। বিপিন মানিকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, মানি, কীর্তনের দল গাড়ি করিয়া রানাঘাটে যাচ্ছে, আমি ওই সঙ্গেই চলে যাই। তাই যাবে? আচ্ছা বেশ, যাও, কিন্তু যা বলে দিয়েছি মনে থাকবে? নিশ্চয়ই, তুই যা বলবি তাই করব। শান্তির সঙ্গে আর মিশবে না, ও ছেলে মানুষ, তার উপর অজপাড়া গায়ে মেয়ে। মানি, সেই কথা আমিও ভেবেছিলুম বহুদিন আগেই, তবে চালাবার লোক না পাওয়া গেলে আমাদের মতো লোক সবসময় ঠিক পথে চলে না। এইবার থেকে আর সেই ভুল হবে না। আমি ভাবছি ধোপাখালিতে যদি ডাক্তারি করি তবে কেমন হয়? সত্যি ভেবেছ বিপিনদা? খুব ভালো হয়। তুমি ওইখানে নায়েব ছিলে, সবাই চেনে, বেশ চলবে। ওই দিক ছেড়ে দিয়ে এই দিকে এসো। তোর সঙ্গে আবার কবে দেখা হবে মানি? মানি হাসিয়া বলিল, আর জন্মে। এই জন্মে যাদের উপর যা কর্তব্য আছে করে যাই বিপিনদা। বিপিন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, বেশ, ভুল হবে না। মানি হাসিতে হাসিতে বলিল, আবার ভুল? আমি নির্বোধ, এই অপবাদ অন্তত তুমি আমায় দিও না বিপিনদা। দাঁড়াও, প্রণামটা করি। তারপর মানি গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া বলিল, আমার আর একটা কথা রেখো, যেখানেই থাকো বৌদিদিকে নিয়ে এসো সেইখানে। অমন করে আর কষ্ট দিও না সেই সতীলক্ষ্মী মেয়েকে। যদি সাপের কামড়ে মারাই যেতেন, সে কষ্ট জীবনে কখনো দূর হতো ভেবেছ? বিপিন বিদায় লইয়া গরুর গাড়িতে উঠিতে যাইবে, মানি পেছন হইতে ডাকিল, শোনো বিপিনদা। কি রে? মানি কথা বলে না। বিপিন দেখিল তাহার চোখ দিয়া জল পড়িতেছে। মানি, ছি, লক্ষ্মীটি, আসি। মানি তখন আর কোনো কথা বলিল না। বিপিনও 1 মিনিট চুপ করিয়া দাঁড়াইয়া রহিল মানির সামনে। তারপর মানি চোখ মুছিয়া বলিল, আচ্ছা, এসো বিপিনদা। গরুর গাড়ি ছাড়িল। অনেকখানি রাস্তা, মেঠো নির্জন পথ। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের জ্যোৎস্নায় মেঠে পথের ধারের গ্রাম্য বাসবন, কচিত কোনো আমবাগান কিংবা বেগুন পটলের ক্ষেত, আখের ক্ষেত অস্পষ্ট অদ্ভুত দেখাইতেছে। বিপিনের মনে অন্য কোনো জগতের অস্তিত্ব নাই। কোথায় সে চলিয়াছে? এই আনন্দ ও বিষাদের আলো ছায়া ঘেরা পথে কত দূর দূরান্তের উদ্দেশ্যে তার যাত্রা যেন সীমাহীন, লক্ষ্যহীন। সে চলার বিজন পথে না আছে শান্তি, না আছে মনোরমা, কেহই নাই। সেইখানে সে একেবারে সম্পূর্ণ নিঃস্ব, সম্পূর্ণ একা। কিংবা যদি বা কেহ থাকে, মনের গহন গভীর গোপন তলায় যদি কেহ থাকে, সে ঘুমাইয়াই থাকুক, গভীর সুষুপ্তির মধ্যে নিজেকে লুকাইয়া রাখুক সে। রানাঘাটে যখন গাড়ি পৌঁছিল তখন বেশ রোদ উঠিয়াছে। শান্তি তাহাকে দেখিয়া বলিল, এ কি চেহারা হয়েছে আপনার ডাক্তারবাবু? রাতে ঘুম হয়নি বুঝি? আর হবেই বা কী করে, গরুর গাড়িতে। নিয়ে ফেলুন, আমি ঠান্ডা জল তুলে দিই। দুপুরবেলা বিপিন চুপ করিয়া শুইয়া আছে। শান্তি ঘরে ঢুকিয়া বলিল, ওই বেলা চলুন আরেকবার টকি ছবি দেখে আসি। আর তো চলে যাচ্ছি 2 দিনের মধ্যেই, হয়তোবা আর দেখাই হবে না। গোপাল ছবি দেখেছিল? 2 দিন, আপনি যেদিন যান আর যেদিন আসেন। চলো যাই। শান্তি খুশি হইয়া সকাল সকাল সাজিয়া গুজিয়া তৈয়ারি হইল। বিপিন বেলা 3টার সময় তাহাকে লইয়া বাহির হইল, কারণ বিপিনের ইচ্ছা সন্ধ্যার পূর্বেই সে শান্তিকে বাসায় ফিরিয়া আনিবে।
নতুবা শান্তির শ্বশুরের খাওয়া দাওয়ায় বড় অসুবিধা হয়। ছবি দেখতে বসিয়া শান্তি অত্যন্ত খুশি। আজকার ছবিতে ভালো গান ছিল। সে ওই ধরনের গান কখনোই শোনে নাই। মুগ্ধ হইয়া শুনিতে লাগিল। ইন্টারভ্যালের সময় বলিল, চলুন বাইরে, চা খাবেন না? তাহার ধারণা ছবিতে যাহারা আসে তাহাদের চা খাইতে হয় এবং চা খাওয়ার জন্যই ছুটি দেওয়া হইয়াছে। শান্তি আবদারে সুরে বলিল, আমি কিন্তু পয়সা দেব আজও। বিপিন হাসিয়া বলিল, পয়সা ছড়াবার ইচ্ছে হয়েছে? বেশ, ছড়াও। শান্তি লজ্জিত হইল দেখিয়া বিপিন বলিল, না না, কিছু মনে করো না শান্তি, এমনি বললুম। আমি তোমাকে কিন্তু কোনো একটা জিনিস খাওয়াবো। কি খাবে বলো? শান্তি বালিকার মতো অঙ্গুলি দেখাইয়া বলিল, ওই যে কাচের বয়েমে রয়েছে, ওকে কি বলে? কেক? বেশ, ওই কেক নিন, আপনার জন্য একটা নিন। সিনেমার পর শান্তি বলিল, চলুন একটু স্টেশনে বেরিয়ে যাই, আর তো দেখতে পাবো না ওই সব। চলে যাচ্ছি পরশু। ডাউন প্ল্যাটফর্মে একখানা বেঞ্চের ওপর নিজে বসিয়া বলিল, এইখানে বসুন। বিপিন বসিল। একটা সিগারেটের বাক্স কিনে আনুন, আমি পয়সা দিচ্ছি। না না, তুমি কেন দেবে? আপনার পায়ে পড়ি, কটা আর পয়সা, দিই না কিনে। সে এমন মিনতির সুরে বলিল যে বিপিন তাহার অনুরোধ ঠেলিতে পারিল না। সিগারেট টানিতে টানিতে বিপিন শান্তির নানা প্রশ্নের জবাব দিতে লাগিল। এই লাইন কোথায় গিয়াছে, ওই লাইন কোথায় গিয়াছে, সিগন্যালে লাল আলো সবুজ আলো কেন, কি করিয়া আলো বদলায়, ইত্যাদি ইত্যাদি। আধ ঘন্টা বসিবার পর বিপিন বলিল, চলো আমরা যাই, দেরি হয়ে গেল। বসুন না আর একটু। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি? আমার জন্য আপনার মন কেমন করে একটুও? বিপিন বড় মুশকিলে পড়িল। এই কথার জবাব কি ধরনের দেওয়া যায়? শান্তি আরও কয়েকবার এইভাবে প্রশ্ন করিয়াছে ইতিপূর্বে। সে ইতস্তত করিয়া বলিল, তা একটু করে বই কি, বিদেশে থাকি, তোমার মতো যত্ন। ওইসব বাজে কথা, ঠিক কথার জবাব দিন তো দিন, নইলে থাক। এ কথা কেন শান্তি? দরকার আছে। করে বই কি। ঠিক বলেছেন। ঠিক। শান্তি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, চলুন যাই, রাত হয়ে যাচ্ছে। বাসায় ফিরিয়া আহারাদির পর অনেক রাত্রে বিপিন শুইল। মাঝরাতে একবার কিসের শব্দে যেন তাহার ঘুম ভাঙিল। বাহিরের রোয়াকে কিসের শব্দ হইতেছে। বিপিন জানালা দিয়া বাহিরের দিকে চাহিয়া দেখিল, শান্তি রোয়াকের পৈঠায় বাঁশের আলনার খুঁটি হেলান দিয়া একা বসিয়া আছে। এবং শুধু বসিয়া আছে নয়, বিপিনের মনে হইল সে হাপুস নয়নে কাঁদিতেছে। কারণ রোয়াকের পৈঠা বিপিনের ঘরের জানালার ঠিক কোনোকুনি। বিপিন নিঃশব্দে জানালা হইতে সরিয়া গেল। শান্তি এত রাত্রে কাঁদে কেন? তাহাকে কি দোর খুলিয়া ডাকিয়া শান্ত করিবে? তাহাতে শান্তি লজ্জা পাইবে হয়তো। যে লুকাইয়া কাঁদিতে চায় তাহাকে প্রকাশের লজ্জা দেওয়া কেন? বিপিনের আর ঘুম হইল না। হয়তোবা ভোরের দিকে একটু তন্দ্রা আসিয়া থাকিবে। গোপালের ডাকে তাহার ঘুম ভাঙিল। শান্তি চা লইয়া আসিল। সে সদ্যই স্নান করিয়াছে, পিঠের উপর ভিজা চুলটি এলানো, মুখে চোখে রাত্রি জাগরণের কোনো চিহ্নই নাই। হাসি মুখে বলিল, উহ, এত বেলা পর্যন্ত ঘুম! কতক্ষণ থেকে থেকে শেষে ওকে বললুম ডেকে দিতে। অদ্ভুত মেয়ে বটে শান্তি। বিপিনের মন দুঃখ, সহানুভূতি, স্নেহে পূর্ণ হইয়া গেল। সে বুঝিয়া ফেলিয়াছে অর্ধেক কথা। শান্তিকে সে আর দেখা দিবে না, এইবারই শেষ। মানি বুদ্ধিমতী মেয়ে, সে ঠিকই বলেছিল। ডাক্তারি চলুক না চলুক, সনাতনপুরের নিকট হইতে তাহাকে চিরবিদায় গ্রহণ করিতেই হইবে, হয় ধোপাখালি নয় যে কোনো স্থানে, কিন্তু সনাতনপুরে বা পিপিলিপাড়ায় আর নয়। মানির কথা সে অক্ষরে অক্ষরে পালন করিবে। পরদিন দুপুরের পরে সকলে দুইখানি গরুর গাড়িতে করিয়া রানাঘাট হইতে রওনা হইয়া গ্রামের দিকে ফিরিল।
কাপাসপুরের মধ্য দিয়া পূর্ব দিকে তাহাদের নিজেদের গ্রামের পথ বাহির হইয়া গিয়াছে, রানাঘাট হইতে ক্রোশ 4-5 দূরে। এই পর্যন্ত আসিয়া বিপিন বলিল, আপনারা তবে যান, আমি অনেক দিন বাড়ি যাইনি, একবার বাড়ি হয়ে যাব, সামান্য পথ, হেঁটেই যাব। শান্তি বলিল, কেন ডাক্তারবাবু, আমাদের ওখানে আসুন না আজ, তারপর না হয় কাল বাড়ি আসবেন। বিপিন রাজি হইল না। বাড়ির সংবাদ না পাইয়া মন খারাপ আছে, বাড়ি যাইতেই হইবে। বিপিন বুঝিল শান্তি দুঃখিত হইল, কিন্তু উপায় নাই। শান্তিকে বড় দুঃখ হইতে বাঁচাইবার জন্য এই দুঃখ তাহাকে দিতেই হইবেই। শান্তি গাড়ি হইতে নামিয়া বিপিনকে প্রণাম করিল, গোপালও করিল। উহাদের বংশের নিয়ম, ব্রাহ্মণের ওপর যথেষ্ট ভক্তি চিরদিন। একটা বড় পুষ্পিত শিমুল গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। শান্তি গাছের গুঁড়ির কাছে দাঁড়াইয়া এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া আছে। গোপাল বৃদ্ধ বাপের হাত ধরিয়া নামাইয়া বিপিনের পরিত্যক্ত গাড়িখানায় উঠাইতেছে। ইহাদের সম্বন্ধে, বিশেষত শান্তির সম্বন্ধে, এই ছবি বিপিনের স্মৃতিপটের বড় উজ্জ্বল, বড় স্পষ্ট, বড় করুণ ছবি। সেই জন্য ছবিটা অনেক দিন তাহার মনে ছিল। আমরা শুনছিলাম বিপিনের সংসারের ধারাবাহিক পর্বগুলি। খুব শীঘ্রই আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।